বাংলাদেশের আইনমন্ত্রী উনি একটা মজার কথা বলছেন এবং যেটা আমার দৃষ্টি আকৃষ্ট করলো এবং এই হেতু এই ভিডিওর অবতারণা। উনি বলেছেন যে আমাদের এক পাশে ফ্যাসিবাদ আর এক পাশে মৌলবাদ আইনমন্ত্রী। তার মানে এক পাশে ফ্যাসিবাদ বলতে উনি বোঝাতে চাচ্ছেন আওয়ামী লীগ, আর এক পাশে মৌলবাদ বলতে ওই যে জামাত ইসলাম সহ অন্যান্য যত ইসলামী দল আছে তাদেরকেই উনি নিশ্চয়ই নির্দেশ করছেন, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে এই কথা বলে উনি আসলে মানে কী আসলে বোঝাতে চাইলেন, মানে ওনার আসলে ইয়েটা কি, জাতিকে উনি কী নসিহত দিতে চাইলেন এখন সেটা তো আর পরিষ্কার করে নাই, কিন্তু আমার যেটা মনে হয় সেটা তো আমাকে বলতেই হবে, তাই না? আমি এই যে মাননীয় আইনমন্ত্রী আপনাকে বলতে চাই যে এক পাশে ফ্যাসিবাদ, কাদেরকে আপনি ফ্যাসিবাদ বলছেন? মানে ফ্যাসিবাদী আদর্শের অনুসারী কি আওয়ামী লীগ? এটাই আপনাদের বক্তব্য। আর যদি আপনারা মনে করেন যে তারা বারবার নির্বাচন করে তারপরে নামকাওয়াস্তে একটা নির্বাচন করে ক্ষমতায় ছিল, কিন্তু সেই যে ক্ষমতায় ছিল অর্থাৎ এই কারণেই তো ফ্যাসিবাদী বলছেন, তাই তো? কিন্তু তারা যে ওই কাজগুলো করতো এটা কাদের জন্য করতো বলেন তো? এটা গেল নাম্বার এক। নাম্বার দুই, যাদেরকে আপনারা মৌলবাদী বলছেন এইবার এই ক্ষমতায় আসার আগ পর্যন্ত এবং ওই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব ছিল ওই যে মোহাম্মদ ইউনূস, সেই 24 সালের আগ পর্যন্ত এই মৌলবাদীদের সাথে তো আপনাদেরই জোট ছিল, তাই না? আপনাদেরই সখ্যতা ছিল না? মানে বিএনপি তো চিরকাল এই মৌলবাদীদেরকে নিয়েই চলতো। বিএনপি এই মৌলবাদী অর্থাৎ এই যারা এখন এই যে জামাত ইসলাম বা অন্যান্য যে ইসলামী দলগুলো আছে এদেরকে নিয়েই তো এই বিএনপি চলতো। এবং আওয়ামী লীগ যেটা আসলে চাইতো যে বিএনপি নিজেদেরকে যদি মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি মনে করে, তাহলে যারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল যে জামাত ইসলাম, তো তাদেরকে নিয়ে কেন তারা রাজনীতি করে, তাদেরকে কেন ছেড়ে দেয় না? এবং বস্তুত আওয়ামী লীগ যে নিরপেক্ষ ইলেকশনের আয়োজন করতো না বা আপনাদেরকে সুযোগ দিত না, তার কারণই তো ছিল ওইটাই, তাই না? তো আপনারাই তো বস্তুত এই মৌলবাদীদেরকে লালন পালন করছেন, তাদেরকে পরিপুষ্ট করছেন, তাদেরকে শক্তিশালী করছেন। এবং একই সাথে যেহেতু বাংলাদেশের মানুষ হলো মমিন মুসলমান, তাই না? তো এখন ওই মৌলবাদী ওরা তারা চিন্তা করছে তাদের সমর্থন বাড়াতে গেলে মানুষের মধ্যে ইসলামী ধ্যান ধারণা বিশ্বাস এগুলো যতটা পারা যায় প্রচার করতে হবে এবং তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে। এবং এই হেতু তারা যে কাজটা করছে, যেটা আমরা দেখছি ব্যাপকভাবে, তারা কিন্তু ওই যে ওয়াজ নসিহত করেছে, তাই না? ওয়াজ নসিহত করে 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 বাংলাদেশের মানুষগুলোকে আস্তে আস্তে মৌলবাদী বানিয়ে ফেলছে। এবং যে কারণে আজকে এই বাংলাদেশে জামায়াত ইসলাম একটা বিশাল দল হয়ে গেছে। তো এর জন্য দায়িত্ব আপনারা, তাই না? এবং অবশ্য আওয়ামী লীগকেও এ থেকে এই অপরাধ থেকে দূরে রাখা যায় না, কারণ আওয়ামী লীগের লোকজনও তারা কিন্তু এই যে গোটা বাংলাদেশে ওয়াজ নসিহত হতো, তারাই দেখতাম যে আওয়ামী লীগের লোকজনরাই ওখানে ওই ওয়াজ নসিহতের যে সবাই প্রধান অতিথি অথবা সভাপতি হিসাবে সেখানে হাজির নাজির থাকতো, তারাই টাকা পয়সা দিত। এবং আওয়ামী লীগের লোকজন কিন্তু ভয়ঙ্কর মৌলবাদী এবং ভয়ঙ্কর সাম্প্রদায়িক। এখানে আওয়ামী লীগ যে কোনো ওই মানে গণতান্ত্রিক দল বা ধর্ম নিরপেক্ষ তা কিন্তু না। আওয়ামী লীগের অধিকাংশ লোকজনই আমি দেখছি, আমার সাথে অন্তত কিছু কিছু লোকের যা পরিচয় ছিল আমি দেখছি, তারা প্রচণ্ড রকমভাবে ছিল মৌলবাদী। একজনের সাথে কথা বলতে গিয়ে একবার হলো, আমি তাকে বললাম যে মানে আমাকে বলছে যে সে ইয়েতে যাবে, ওই ওমরা হজে যাবে, মানে ওমরা করতে যাবে। তা আমি বললাম যে ওমরা করতে যাবেন আগামী সপ্তাহেই তো মানে একজন আওয়ামী লীগের নেতা। তো আমি তারা বললাম যে আগামী সপ্তাহে তো পহেলা বৈশাখ, আর তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল। তো আমি বললাম যে শেখ হাসিনা কী করেছে, পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি সংস্কৃতিকে জনপ্রিয় করার জন্যে এই পয়লা বৈশাখ উদযাপনের জন্য সরকারি কর্মকর্তাদের বেসিকের 20% তো বোনাসও দেয়। তো আপনি আওয়ামী লীগের একজন নেতা, আপনাদেরও তো এই প্রোগ্রাম আছে, তো সেইটা বাদ দিয়ে আপনি যাবেন ওমরাতে কেন বলে সে নিজেই আমাকে বলল। সে বলল যে ইসলামে তো এগুলো হারাম,
এখন বাংলাদেশে থাকলে তো এই অনুষ্ঠান আমাকে করতেই হবে, তো আল্লাহর কাছে কি জবাব দেব? তার চাইতে আমি উমরাতে চলে যাই। হ্যাঁ, এটা খালি একজন ব্যক্তির ব্যাপার না, এ সিংহভাগ আওয়ামী লীগের নেতাকর্মীর মন মানসিকতা কিন্তু এরকমই ছিল। সে কারণে কখনো এটা বুঝতেই চায় না কেন যে দেশের মানুষগুলো মূল্যবাদী হয়ে যাচ্ছে, এইগুলো সে কেয়ারই করতো না। সে মনে করতো বাংলাদেশের যে আমলা আছে তাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়, সেনাবাহিনী যারা আছে তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তারাই চিরকাল তাকে ক্ষমতা রাখবে। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে এই সেনাবাহিনীর ভিতরে আস্তে আস্তে যে মৌলবাদী চিন্তা চেতনার ব্যাপক প্রসার ঘটছে, সেগুলোও কেয়ার করতো না। কিসের ডিজিএফআইটাই কি আছে না মিলিটারির মধ্যে, কি গোয়েন্দা মোয়েন্দা আছে না, তো তারা কি সঠিক তথ্য কি শেখ হাসিনার কাছে দিত না? তারা কিন্তু শেখ হাসিনার কাছে সেগুলো দিত না। এবং আমরা তো এগুলো দেখতেই পাই যে এই সেনাবাহিনী থেকে যারা নাকি মনে করেন যে অবসরে গেছে, তার সিংহভাগ দেখি পাকিস্তানপন্থী, প্রচণ্ড মৌলবাদী। এবং তখন আমরা আশ্চর্য হয়ে এরা চাকরি পাইছিল কী করে সেনাবাহিনীতে? এই দেখেন, হিন্দুদেরকে কিন্তু ওই অফিসার পদে নিয়োগ দেয় না, বাংলাদেশের ভিতরকার খবর নাকি বাইরে পাচার হয়ে যাবে। আচ্ছা, ভারতে কিন্তু ওই যে মুসলমানরা কিন্তু সেনাবাহিনীতে আমরা দেখছি যে তারা কিন্তু ওই যে ওই মানে অনেক উচ্চ পদেও যায়, কিন্তু বাংলাদেশে কোনো হিন্দু দেখবেন না যে সেনাবাহিনীর কোনো অফিসার না, ওই সিপাহী পদে কিছু চাকরি টাকরি করে ওই পর্যন্ত। এই কর্মকাণ্ডটা করে বস্তুত ওই বাংলাদেশে এখন যে বা যারাই যুক্ত হয়েছে, মনে করেন আওয়ামী লীগের ফ্যামিলি থেকে এই সেনাবাহিনীর অফিসার হিসেবে ঢুকছে, সো হোয়াট, আসার পরে সে তো মমিন মুসলমান ঘরেরই সন্তান, সে তো মুসলমান, সে তো ইসলামে বিশ্বাস করে, তাই না? এরপরে যদি ওয়াজ নসিহত শোনে, মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনে, তারপরে মনে করেন যে ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শোনে, তাহলে এরা কী হবে? এরা কি এদের ধর্ম থেকে বিচ্যুত হবে? না, তা তো হবে না, আরও ধর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়বে। এবং এভাবেই তো বস্তুত সেনাবাহিনীর মধ্যেও এই যে মৌলবাদী চিন্তা চেতনা বাড়ছে। এবং এই 2024 সালের যে আন্দোলনটন যেগুলো আমরা দেখলাম, এখন তো আমাদের কাছে কেন জানি মনে হয় সেনাবাহিনী হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছিল বাংলাদেশে একটা ইসলামী স্টেট তৈরি করার জন্য। এবং আমরা দেখছি যে বস্তুত জামাত ইসলামকে তারা সবচেয়ে বেশি প্রেফার করতো। এখন ইভেনচুয়ালি হঠাৎ করে বিএনপি ক্ষমতায় চলে আসলো কী করে, সেটা তো একটা মিরাকুলাস ব্যাপার। বাট সেনাবাহিনীর তরফ থেকে যে ইসলামী দল ক্ষমতা আসুক, এর অনেক মানে আমরা নজির আমরা দেখছি। বিশেষ করে সেই 5 তারিখে যেদিন শেখ হাসিনা চলে গেল, সেদিনই তো সেনাবাহিনী প্রধান আমরা দেখলাম যে উনি মিটিং করবেন, তো কাকে কাকে ডাকা হয়েছে বলতে গিয়ে উনি বারবার কিন্তু আমিরে জামাত। আর আমরা কিন্তু জানতাম না যে জামাত ইসলামের যে আমির মানে প্রধান নেতা আর কি, তাকে ওইভাবেই সম্বোধন করতে হয়। আমরা এমনি নর্মালি আমরা বলতাম জামাত ইসলামের আমির এরকম। বাট ওয়াকারুজ্জামান কিন্তু বারবার বলতেছিলেন যে আমিরে জামাত, মানে এটাই হলো সহি শুদ্ধ উচ্চারণ। তো যাই হোক, এখন কথা যেটা সেটা হলো যে বাংলাদেশে এই যে মৌলবাদের বিস্তার যে ঘটছে, এগুলো সবচাইতে বেশি দায়ী আমার কাছে মনে হয় যে বিএনপি, কারণ তারাই যেহেতু দীর্ঘদিন ধরে এদের সাথে জোটবদ্ধ ছিল। আর মনে হয় যে এইটাকে দমন করার জন্যে আওয়ামী লীগও এই মৌলবাদিতার তোষণ করতো। ফলাফল এখন ঠক বাঁচতে গা উজাড়, তাই না? মানে বাংলাদেশে এখন মৌলবাদী বাদ দিলে কি বাদ থাকে? এই যে এখন বিএনপি ক্ষমতায়, তো তাদের নেতাকর্মীরা কি মৌলবাদী না? তারা কি মানে গণতান্ত্রিক বা মানে নাকি অসাম্প্রদায়িক নাকি সেকুলার নাকি? না, আসলে তা না। আর আওয়ামী লীগের এরাও না। যাই হোক, ওই অনেকেই বলে এখন বাংলাদেশপন্থী মানে বাংলাদেশ বিরোধী পাকিস্তানপন্থী হলো 5%, 10%। আমি জানি না তারা কিসের ভিত্তিতে বলে। আমি তো দেখি যে বাংলাদেশে পাকিস্তানপন্থী লোকজনই তো সংখ্যাগরিষ্ঠ, এটা 80-85 থেকে 90%ই হবে, বরং স্বাধীনতাপন্থী লোকজনই কম, 5 থেকে 10%। আমার কাছে এটাই মনে হয়। তা যদি না হয়, চিন্তা করে দেখছেন যে যখন ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাধীনতার যাবতীয় স্মৃতিচিহ্ন ভেঙে চুড়ে গুড়িয়ে দেওয়া হলো, তখন একটা লোক কথা বলে নাই। স্বাধীনতার পক্ষের শক্তি দাবিকারী এই বিএনপির নেতাকর্মীরা একটা কথাও বলে না, ভালো কথা। তখন এইগুলো নিয়ে কথা বললে হয়তো ওই ইলেকশন দিত না বা নানা রকম ধানাই করতো ওই ইউনুস, বুঝলাম। তো এখন তো তারা কথা বলতে পারে কি পারে না? কিন্তু এখনও তারা দেখবেন যে কথাটা তো বলে না। অর্থাৎ
আসলে তারা ভিতরে ভিতরে মৌলবাদী, কিন্তু উপরে ভান করবে তারা হলে গণতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। এইগুলো করে সারা পৃথিবীকে ধোঁকা দিতে চায়। ভাই সেটা সম্ভব না। এইভাবে ওই একটা ওই নেকড়ে বাঘ যদি সে ওই ভেড়ার চামড়া গায়ে দিয়ে যদি ভেড়ার অভিনয় করে, হ্যাঁ কিছুক্ষণ হয়তো করতে পারে, বাট খুব দ্রুতই সে ধরা পড়ে যাবে। অতএব আইনমন্ত্রীর এই কথাগুলো হয় না। এখানে ফ্যাসিবাদটা এগুলো ফালতু কথা। এ ফ্যাসিবাদী যে চূড়ান্ত নিদর্শন আমরা ওই মোহাম্মদ ইউনূসের আমলে দেখছি, তাই না? তার এগেনস্টে কেউ ন্যূনতম কেউ কথা বললেই তাকে ধরে নিয়ে হাজতে ঢুকাতো। সেই গাড়ি না সেই কাজ করতো নাকি? আমরা তো দেখি নাই। অথচ এই লোক, এই আইনমন্ত্রী, সে কিন্তু ওই অন্তর্বর্তীকালীন সরকারের মনে হয় যে অ্যাটর্নি জেনারেলও ছিল। তো উনি তো খুব ভালো করে জানতেন যে ওনারা আসলে কী করছেন। ফ্যাসিবাদ যদি সত্যিকার অর্থে আমরা কাউকে বলি, এই মোহাম্মদ ইউনূসকেই আমরা ফ্যাসিবাদী লোক বলতে পারি। এবং তার শাসন আমলটাই আসলে ছিল সবচাইতে ফ্যাসিস্ট। কেউ কোনো কথা বলতে পারতো না, সব কিন্তু চুপ থাকতো, তাই না? তো যাই হোক, এখন বাংলাদেশের যা অবস্থা হবার তা কিন্তু হয়েই গেছে। এখন বাংলাদেশ এখন সবচাইতে নৈকট্য অনুভব করে পাকিস্তানের সাথে। যে পাকিস্তানিরা বাংলাদেশের নারীদেরকে রেপ করছিল, বাংলাদেশের মানুষদেরকে গণহারে হত্যা করছিল, তাই না? তো আজকেই দেখলাম যে সেই পাকিস্তান থেকে লোক আসে বাংলাদেশে বেড়াতে, এসে বাংলাদেশের মানুষদের গায়ে থুতু দিচ্ছে, ধমক দিচ্ছে, চড় মারতে যাচ্ছে। চিন্তা করে দেখছেন, বাংলাদেশের মানুষ যদি পাকিস্তানি যে এইগুলো কেউ কোনো কিছু করতো, হাড্ডি গুড্ডি সমান করে দিত না? কিছুকাল আগে তো দেখছিলাম যে বাংলাদেশ থেকে পাকিস্তানে বেড়াতে গেছিলো, এয়ারপোর্টেই তাদেরকে কীভাবে নাজেহাল করা হয়েছিল। অথচ সেই পাকিস্তান থেকে বাংলাদেশের লোক এসে প্রকাশ্য রাস্তায় দিবালোকে, তাও আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রর গায়ে নাকি থুতু দিয়েছে। সে আবার বলছে আমার গায়ে থুতু দিয়েছে। তো ভাতি যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তোমরা তো পাকিস্তান প্রেমী, তাই না? তোমরা তো স্বাধীনতার লোক না, তোমরা তো পাকিস্তানের তো অত্যন্ত হৃদ্যতা তোমরা পোষণ করো, তাই না? তো পাকিস্তান তোমাদের কী দৃষ্টি দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরেও যদি তোরা পাকিস্তানপন্থী হও, বুঝতে হবে তোমাদের মন মানসিকতার কী অবস্থা। মানে মানুষ হিসাবে পরিচয় দেওয়ার মতো তোমাদের কোনো কিছু আর নাই। আর আত্মসম্মান এগুলো তো একেবারেই নাই, তাই না? তো লাঠি ওষ্ঠা থুতু চট থাপ্পড় খাওয়ার জন্যই তো আবার পাকিস্তানের সাথে মেলামেশা শুরু করছো, তাই না? তো ঠিক আছে, করো, আবার পাকিস্তানিদেরকে ডেকে নিয়ে আসো, বাংলাদেশকে পাকিস্তানের সাথে জুড়িয়ে দাও, অসুবিধে কী? তোমরা তো এটাই চাও। পৃথিবীতে একমাত্র বাংলাদেশকেই দেখা যাচ্ছে যারা স্বেচ্ছায় তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অন্য কোনো একটা নিম্নতর একটা দেশ, যেটা নাকি ভিখারি দেশ, পাকিস্তান ভিখারি দেশ না, এবং নিম্নতর একটা দেশ, অসভ্য একটা দেশ, তাদের কাছে বিলিয়ে দিচ্ছে বাংলাদেশের তৌহিরি জনতা। ওহ, এর চাইতে সুখের কথা আর কি হতে পারে? ধন্যবাদ।